নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা দর্শক একটি নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে অ্যানালিসিস করতে চাই, যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গতকাল যে আচরণটা করেছেন এবং সেই আচরণ নিয়ে বাংলায় রীতিমতো একটা ঝড় উঠেছে। কারণ অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু বাংলার মানুষ রেসপেক্ট করে, বাংলার মানুষ তাকে কিন্তু ভগবানের দরজা দিয়েছিলেন। কিন্তু সেই জায়গা থেকে কালকে তিনি হঠাৎ করে যে আচরণ করেছেন তাতে কিন্তু বাংলার মানুষ ব্যথিত। বহু আইনজীবী থেকে শুরু করে বহু বাংলার আপামর জনগণ তারা কিন্তু বলছেন যে এর পেছনে কোনো চক্রান্ত নেই তো, এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো, নাকি অভিজিৎ গাঙ্গুলি চিন্তা ভাবনা করে এই কাজটা করছেন যাতে ধীরে ধীরে তিনি আড়ালে চলে যেতে পারেন। এই ধরনের নানান রকমের প্রশ্ন দর্শক উঠে আসছে। গতকাল কি এমন ঘটলো যে অভিজিৎ গাঙ্গুলি এই রকম একটা আচরণ করলেন? রাজ্য সরকারের পক্ষ হয়ে একজন আইনজীবী তিনি কিছু একটা অনুরোধ করেছিলেন, সেই অনুরোধ নিয়েই নিজেদের মধ্যে একটা বচসা হয় এবং তারপরে অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো বলেন, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন যে আপনাকে কিন্তু আমি লক আপ করে দেব। এই ধরনের যে আচরণ, এই আচরণ কিন্তু উকিল সমাজের যারা ওকালতি করেন, আইনজীবী মহল, তারা কিন্তু মেনে নেয়নি। তারা রীতিমতো আজকে থেকে আইনজীবীরা কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বলা যেতে পারে পক্ষে বিপক্ষে সবাই কিন্তু অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে চলে গেছেন। তারা কিন্তু রীতিমতো বয়কট করেছেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তারা কোনো বিচার করাবেন না। আর আজকে যেটা খবর সেটা হচ্ছে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এজলাসে আসেননি। তিনি কিন্তু আজকে কোর্টেও তাকে দেখা যায়নি, তিনি কোর্ট চত্বরে কিন্তু তাকে আজকে দেখা যায়নি এবং তিনি আসেননি। তো এই যে একটা ভয়ঙ্কর ধরনের জটিলতা তৈরি হলো, এই জটিলতা কি কোনো কেউ সৃষ্টি করাচ্ছে, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, নাকি এইটা সত্যি সত্যি অভিজিৎ গাঙ্গুলির নিজস্ব একটা চরিত্রের মধ্যেই পড়ে? নানান রকম কথা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে ভেসে আসছে। দর্শক, সত্যি কথা বলছি, আমাদের কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কারণ আমরা কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতিকে একজন ভগবানের আসনের মতন ভগবানের আসন দিয়েছিলাম। তাকে নিয়ে কিন্তু আমরা অনেকবার অনেক রকমের সংবাদ পরিবেশন করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি যা যা রায় দিয়েছিলেন সেই রায়কে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, জনগণের কাছে পৌঁছে দিতে চেয়েছি তার বার্তাকে। কিন্তু হঠাৎ করে যেন গতকাল ছন্দ পতন ঘটলো। কিছুদিন আগে আপনারা জানেন দর্শক, কিছুদিন আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে বাংলার মুখ করা যেতেই পারে মাননীয় বিচারপতিকে অভিজিৎ গাঙ্গুলিকে। এরপর কিন্তু একটা রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছিল। বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছিল যে জেনে শুনে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি কংগ্রেসের দিকে ভিড়তে চাইছেন? এই যে বিভিন্ন টাইপের প্রশ্ন এবং গতকাল যে ঘটনা ঘটলো তা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আমরা কখনোই মেলাতে পারছি না যে সেই অভিজিৎ গাঙ্গুলি যিনি বিচারপতি, যিনি সাধারণ মানুষের জন্য বিচার করেন, এইটাই কিন্তু মেলানো যাচ্ছে না। কোথায় যেন একটা ছন্দের পতন ঘটে গেছে। যদিও দর্শক, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এইভাবে বিশ্লেষণ করাটা আমাদের ক্ষেত্রে শোভা পায় না, কিন্তু তাও আমরা করছি। তার কারণ আমাদের প্রচন্ড ব্যথা লেগেছে, আঘাত লেগেছে। আমরা মনে করছি যে কেন এটা হলো, এর আসল রহস্যটা কি? কারণ তিনি একজন প্রকৃত শিক্ষিত মানুষ, তার মধ্যে মানুষের যে সেন্টিমেন্টাল ব্যাপারগুলো তার মধ্যে সাংঘাতিক ভাবে আছে, সাধারণ মানুষের জন্য তার মন কাঁদে। তাহলে কেন, কোন জায়গায় তার আঘাত লাগলো, কোন কারণে তিনি এই ধরনের ঘটনা ঘটালেন, এটা কিন্তু দর্শক জানার প্রয়োজন আছে। আমাদের বারবার যেন মনে হচ্ছে এর পেছনে কোনো একটা রাজনৈতিক অঙ্ক খেলছে না তো, যে অঙ্কের জন্য তিনি চাইছেন আস্তে আস্তে নিজেকে জনসমক্ষ থেকে সরিয়ে নিতে।
কিন্তু জনসমক্ষ থেকে যদি সরিয়ে নিতেই হয় তাহলে তিনি এইরকম আচরণ করে কেন সরবেন? তিনি তো আস্তে আস্তে নিজেকে এমনিই গুটিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এই ধরনের এমন কিছু বক্তব্য বা এমন কিছু ব্যবহার প্রয়োগ করে তার বিরুদ্ধে মন্তব্য করিয়ে তারপর তিনি আস্তে আস্তে সরবেন, এটাও কেমন একটা ঠিক তার ক্ষেত্রে যায় না। এই ধরনের জিনিস কিন্তু ঘটনাগুলো কিন্তু সে একটা এলোমেলো করে দিচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদেরকেও। আমরাও কিন্তু বুঝে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি কারণটা কি। কিছু না কিছু তো কারণ হবেই, কারণ কোনো ঘটনা যখন ঘটে, ক্রিয়া যদি হয় তার প্রতিক্রিয়া হবেই। তো কোথাও না কোথাও একটা কিছু বাধা আছে, যে বাধার জন্য, যে কারণের জন্য অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মাননীয় বিচারপতি গতকালকে এই ধরনের ঘটনা ঘটালেন, এবং যার ফলে তার বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টের যে লয়াররা তাকে নিজের দাদার মতন রেসপেক্ট করে, এমনকি তাকে এমন একটা জায়গায় দিয়ে রেখেছিলেন বিভিন্ন লয়াররা, তাও কিন্তু বলছেন যে এই কেমন করে কি করলেন অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারক মহাশয়, তিনি এই ধরনের কথা বলতে পারেন না। তিনিও তো কলকাতা হাইকোর্টেই প্র্যাকটিস করতেন, তিনি তো জানেন যে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা কতটা কিভাবে কাজ করেন, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে লড়াই করতে হয়। তাহলে এই ধরনের কথা তিনি কেন বললেন? এই ব্যাপার নিয়ে কিন্তু আইনজীবী মহলেও কিন্তু দ্বিমত আছে। একটা আইনজীবী মহল বলছে যে ওনার যে বৈচিত্র্যময় যে ক্যারেক্টার সেটা কিন্তু ওনার এই রকমই, আর একটা দিক বলছে যে এর পেছনে কিন্তু একটা বড় রহস্য দানা বেঁধে আছে, সেই রহস্য কিন্তু উদ্ঘাটন করতে হবে, তা না হলে এর আসল উদ্দেশ্য কিন্তু কিছুই জানা যাবে না। দেখুন দর্শক, আমরা দুটো তিনটে জিনিস মনে করছি। একটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি একজন শিক্ষিত রুচিবান মানুষ, তার পক্ষে এই ধরনের কথা বলে দেওয়া এটা কিন্তু কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। কোথাও কি কোনোভাবে কেউ কখনো আঘাত করেছিল যার রিফ্লেকশন কোর্টে তিনি দিয়ে ফেলেছেন? এইটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে যে তিনি চাইছেন ধীরে ধীরে নয়, খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে যেতে, কারণ তার উপর হয়তো কোনো প্রেসার দেওয়া হচ্ছে আনঅফিসিয়ালি, বা অন্য কোনো জায়গা থেকে তাকে নানান ভাবে প্রেসার দেওয়া হচ্ছে যে আপনি কিন্তু সরে যান। বা 3 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে যে তার যে রায়গুলো বারবার করে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে এবং ডিভিশন বেঞ্চে সেখানে গিয়ে স্টে করে দেওয়া হচ্ছে, তাকে ছোট করে দেওয়া হচ্ছে, যেটা তিনি মনে করছেন বা ভাবছেন যে তার যে ক্ষমতা, তার যে রায় দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বারবার করে আটকে দিচ্ছে ওপর থেকে, ওপর মহল থেকে, যেটা হচ্ছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, নানান ভাবে তাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই থেকেই কিন্তু তার এই ফ্রাস্ট্রেশন, বা সেই থেকেই কি তিনি মনে করছেন যে না, আমাকে আর দরকার নেই, আমি বরঞ্চ উল্টো পাল্টা কিছু একটা করে লোকচক্ষুর আড়ালে চলে যাই। এরকম অনেকগুলো কিন্তু সম্ভাবনা উঠে আসছে দর্শক, আমরা জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক। বা আইনজীবী মহলের কিছু আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন কি, তারা বলছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমনকি তিনি যে রায়গুলো দিচ্ছেন সেই রায়গুলো নিয়েও কিন্তু তারা এখন বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছেন, যে কেন তিনি বারবার করে যে রায়টা দিচ্ছেন ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে আটকে যাচ্ছে বারবার, এটাও কিন্তু একটা মাইনাস পয়েন্টে চলে যাচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে। তো দর্শক, আমরা আপনাদের সামনে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিলাম, প্রশ্ন রাখলাম, অনেকগুলো ভাবনা চিন্তা রাখলাম। সেই ভাবনা চিন্তাগুলো আপনারা ভাবুন, বা আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন, যে এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে, বা কি করে সম্ভব একজন শিক্ষিত রুচিশীল মানুষের ক্ষেত্রে এই ধরনের আচরণ করা। তো এই জাতীয় যা যা মনে আসছে দর্শক, আপনাদের সমস্ত প্রশ্ন আপনারা করুন। আমরা এই নিয়ে, এই যে আপনারা যে আমাদের কাছে প্রশ্ন রাখবেন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একজন বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রমিক বাগচির সাথে কালকে আমরা একটা বিশেষ ইন্টারভিউ করতে চলেছি এই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে।
সেই প্রশ্নগুলো আমরা ওনার কাছেও রাখবো। যে প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে রাখবেন, সেই প্রশ্নের উত্তর আমরা চাইবো ওনার কাছ থেকে। কারণ তিনি কোর্টে থাকেন, বিশিষ্ট আইনজীবী, বহু মামলা তিনি লড়েছেন। স্যারকে তিনি ভীষণভাবে ভালোবাসেন, মাননীয় অভিজিৎ গাঙ্গুলিকে। তিনিই কিন্তু প্রথম বলেছেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী যদি করা হয় তাহলে রাজ্যের উন্নয়ন হতে পারে। তো এই রকম যে ভাবনা চিন্তা একজন আইনজীবী করেছিলেন, তিনিও কিন্তু আঘাত পেয়েছেন। তাই আপনাদের প্রশ্ন, আমাদের প্রশ্ন, মিলিত প্রশ্ন আমরা তার কাছে রাখবো। তারপর তিনি যে উত্তর দেবেন, সেই উত্তরের উপরে অ্যানালিসিস করে আমরা চিন্তা করব যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অ্যাকচুয়ালি কোন পথে বইতে যাচ্ছেন। দর্শক, আমাদের আর কিচ্ছু বলার নেই। আপনাদের যা কমেন্ট আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্রশ্ন করবেন। আর চোখ রাখুন পরবর্তী সংবাদে, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।